আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতে উজালা পেইন্টস সংবাদ শিরোনাম। জনগণের ভাষা বুঝে সার্চ কমিটি করবেন রাষ্ট্রপতি। আশা ফখরুলের সংলাপের আর সুযোগ নেই জানালেন কাদের। রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে সরার কোনো সুযোগ নেই, ঋণ চুক্তি আগামী মাসেই জানিয়েছেন প্রতিমন্ত্রী। টেন্ডার চাঁদাবাজি বন্ধে ছাত্রলীগকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। অপরাধে জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। বাংলাদেশের বোলিং নৈপুণ্যে দ্বিতীয় দিন শেষেই জমে উঠেছে ক্রাইস্টচার্চ টেস্ট। 7 উইকেটে 260 করে 29 রানে পিছিয়ে নিউজিল্যান্ড। দেখছিলেন উজালা পেইন্টস সংবাদ শিরোনাম। কল্পনার রাজ্যে। এবার বিস্তারিত সংবাদ। নিরপেক্ষ নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতি জনগণের চোখের ভাষা বুঝে সঠিক ও যোগ্য সার্চ কমিটি গঠন করবেন বলে আশা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ ১/১১ সময়কার অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারীদের বিচারে সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের দাবি জানান। শনিবার বিএনপির সহযোগী সংগঠন জিয়া পরিষদের প্রতিনিধি সম্মেলন উদ্বোধন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে আলোচনায় তিনি জানান, সরকার দেশের মানচিত্র থেকে জিয়াউর রহমানের নাম সহ তার সব স্মৃতিচিহ্ন মুছে ফেলতে চায়। জিয়ার মাজার তুলে দেওয়ারও হুঙ্কার দিচ্ছে তারা। নির্বাচন কমিশনের 5 বছরের কর্মকাণ্ড সফল হয়েছে বিদায়ী সিএসির এই বক্তব্য হাস্যকর মন্তব্য করে তারও কঠোর সমালোচনা করেন তিনি। কমিশন গঠনে রাষ্ট্রপতির নিরপেক্ষ অবস্থানের ব্যাপারে আশার কথাও জানান মির্জা ফখরুল। আমরা নেগেটিভ পলিটিক্স করতে চাই না, সব প্রথমেই এটাকে নেগেটিভ ধরে নাকচ করতে চাই না। আমরা বিশ্বাস করি যে গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন, অতীতে সংগ্রাম করেছেন, রাষ্ট্রপতি তাদের মধ্যে একজন, দীর্ঘকাল তার সংগ্রামী জীবন রয়েছে। তিনি নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের চোখের ভাষা বুঝে তিনি এমন একটি সার্চ কমিটি গঠন করবেন যে সার্চ কমিটি অবশ্যই নিরপেক্ষ হবে, যোগ্য হবে ও সঠিক নির্বাচন কমিশন গঠন করতে সক্ষম হবে। একদলীয় শাসন ব্যবস্থা জিইয়ে রাখতে নির্বাচন কমিশন এখন ডিজিটাল ভোট চালুর ফন্দি আঁটছে বলেও জানান মির্জা ফখরুল। ইভিএম নয়, ডিজিটাল ভোটিং হবে, বোঝেন। ডিজিটাল ভোটিংয়ে আমেরিকার মতো দেশে ভোট হাইজ্যাক করে নিয়ে চলে যায় রাশা, এখন ওনারা ডিজিটাল ভোট করবেন। অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থা আওয়ামী লীগকে চিরদিনের ক্ষমতায় রাখার জন্য যা যা করার ওনারা করবেন। আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ জানান, বিএনপি ক্ষমতায় গেলে ১/১১ অবৈধ ক্ষমতা দখলের বিচার করা হবে। অসাংবিধানিকভাবে কেউ যদি ক্ষমতা দখল করে বা রাষ্ট্র পরিচালনা করে, তার সাজা হবে মৃত্যুদণ্ড। সুপ্রিম কোর্টের একজন সাবেক অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে একটি ইনকোয়ারি কমিশন করার দাবি জানাচ্ছি। আমরা ক্ষমতায় গেলে ইনশাল্লাহ সেই ইনকোয়ারি কমিশন করা হবে এবং যারা এর পেছনে ছিলেন, যারা এর সাথে ছিলেন, যারা এর ইন্ধন জুগিয়েছেন, তাদের সকলের শাস্তির ব্যবস্থা বাংলাদেশের মানুষ করবে। অনুষ্ঠানে বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের লেখা জরুরি আইনের সরকারের 2 বছর শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে আরেকটি সংলাপের সময় সুযোগ কোনোটি নেই। বিএনপির এই প্রস্তাব অবান্তর। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটিএর সচেতনতামূলক প্রচার অভিযানে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির 596 জনের কমিটির সবাই আগে রাস্তায় নামুক, তারপর আন্দোলন হবে। নিজেরাই সংশয় আছে, তাই আন্দোলনে নামবে কি করে সেই প্রশ্ন রাখেন তিনি। জানান, বিএনপির আন্দোলন রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে, আর সহিংসতা হলে অবস্থা বুঝে ব্যবস্থা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, এক পরিবারে কয়টি প্রাইভেট কার আছে, রেজিস্ট্রেশনের সময় বিষয়টি খোঁজ নিতে বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তায় যানজট কমাতে গাড়ি ব্যবহারে সংযমী হওয়ার পরামর্শও দেন তিনি। সড়ক পরিবহন আইন শিগগিরই মন্ত্রিসভায় উঠবে বলেও জানান ওবায়দুল কাদের। নির্বাচন কমিশন নিয়ে আরেকটা সংলাপের সময় সুযোগ কোনোটাই তো নেই। এটা অবান্তর কথা বলে তো লাভ নেই। 8 তারিখে প্রধান নির্বাচন কমিশনার সহ 3 জন চলে যাবে, 14 তারিখে আরেকজন চলে যাবে। তো এর মধ্যে আরেকটা সংলাপের আসর কীভাবে বসা যাবে বলুন?
এটা তো অবান্তর, অবাস্তব প্রস্তাব দিয়ে লাভ নেই। আর আন্দোলন তো বললাম, তারা আসুক, আন্দোলন করুক, সহিংস হলে অবস্থা বুঝে ব্যবস্থা হবে। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে যোগদান শেষে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন প্রধানমন্ত্রী। 5 দিনের সরকারি সফর শেষে সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান মন্ত্রিপরিষদের সদস্য, সামরিক বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 5 দিনের সফরের শুরুতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী, যার উদ্বোধন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এদিন দক্ষিণ এশিয়া নিয়ে এক মতবিনিময় সভায় বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে এক পাকিস্তানি করা প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। The elderly people, but those people, they are the war criminal. When they committed all this crime in 1971, they are not the old people. That time they are young and they committed many crimes. It is our duty to give them justice. সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোরের প্রশ্নের জবাবে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়েও ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Well, I don't understand why people raise this issue, because it is far, far away from Sundarban. And not only that, we have taken all the steps so that environment should not be affected. And it is a supercritical power plant. It is not going to be affected at all. But the people, those who are raising the issue, well, I invited them. Why don't you go yourself and see? এর আগে শ্যাপিং এ নিউ ওয়াটার ইকোনমি শীর্ষক কর্মশালায় অংশ নিয়ে তৈরি পোশাক খাতের কর্মপরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে সরে আসার আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আগামী মাসে এই প্রকল্পের জন্য ঋণ চুক্তি সই হতে পারে বলেও জানিয়েছেন তিনি। তবে পরিবেশের ক্ষতি হয় এমন কিছু সরকার করবে না বলে আবারও আশ্বস্ত করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। অন্যদিকে ভারতের ভূমি ব্যবহার করে নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আনার ব্যাপারে ভারতের কোনো আপত্তি নেই বলেও জানান তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটের নিয়মিত আয়োজন বিশিষ্ট জনদের নিয়ে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দায়িত্ব নেওয়ার পর গত 3 বছরে তার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানান সাংবাদিকদের। তিনি জানান, উন্নত বাংলাদেশে শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, নিরবচ্ছিন্ন সঞ্চালনের জন্য মাটির নিচ দিয়ে লাইন নেয়ার কাজ শুরু করেছে সরকার। বর্তমানে 15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন 2021-এ 24,000 এবং 2041-এ 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে এগুচ্ছে সরকার। আগামী বিশ্ব কিন্তু কোল থেকে চলে আসবে না 40 বছর। যে সকল দেশ এখন কথা বলছেন এই রিনিউয়েবল এনার্জি, বালগোর বা যারা কথা বলছেন, তারা দেশটা উন্নত দেশ তৈরি হয়েছে কিন্তু কয়লাকে ব্যবহার করে। যে টেকনোলজিতে আমরা কয়লা বিদ্যুৎ প্রকল্প করতে যাচ্ছি রামপাল, সেটা সুন্দরবনের কোনো ক্ষতি করবে না যে টেকনোলজি। কিন্তু আমাদের দেখতে হবে সেটা করার পরে যে কিউমুলেটিভ এফেক্ট হবে সেটা কি ক্ষতি করবে কিনা, সেটা আমাদের দেখার বিষয় না। কিন্তু আমরা সেটা বারবার বলে আসছি। আমরা এখনো ফাইন্যান্সিয়াল ক্লোজিং এর জায়গায় আছে, হয়তো আগামী মাসের মধ্যে ফাইন্যান্সিয়াল ক্লোজ হয়ে যাবে রামপাল। বিশ্ববাজারে দাম স্থিতিশীল না হলে দেশে জ্বালানি তেলের দাম কমানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও জানান প্রতিমন্ত্রী। বিদ্যুৎকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে জানিয়ে নেপাল ও ভুটান থেকে হাইড্রো পাওয়ার বিদ্যুৎ আনার কথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। আমরা অর্থ বিনিয়োগ করতে ইচ্ছা প্রকাশ করেছি, নেপাল থেকে বিদ্যুৎ উৎপন্ন করে আমাদের দেশে নিয়ে আসবো। সেটার ট্যারিফ খুবই অল্প পড়বে, কারণ সেটা হাইড্রো পাওয়ার হবে। আমাদের যেই এমইউটা সাইন করার কথা ছিল ওনারা কনফার্ম করে পাঠিয়ে দিয়েছেন। আমরা আগামী 1 মাসের মধ্যে আশা করছি নেপালে গিয়ে আমরা এই চুক্তি সই করব। ভারতের ভূমি ব্যবহার করে আমরা ভুটান এবং নেপাল থেকে বিদ্যুৎ আনবো, এই বিষয়ে ভারতের সম্মতি পাওয়া গেছে।
বাসাবাড়িতে এলপিজি গ্যাস দেওয়ার সিদ্ধান্তেও সরকার অনড় অবস্থায় থাকবে বলে জানান নসরুল হামিদ। আগামী মাসে এ বিষয়ে একটি নীতিমালা অনুমোদন হবে বলে আশা করছেন তিনি। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রাজধানীর রামপুরা উলন রোড, কাঁঠালবাগান সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। এসব এলাকায় দিনের বেলায় ঠিকমতো গ্যাস পাচ্ছেন না বাসিন্দারা। গ্যাস সংকটের দ্রুত সমাধানের দাবিও করেছেন এলাকাবাসী। রাজধানীর রামপুরা এলাকায় তীব্র গ্যাস সংকট চলছে। এ সংকট কমার পরিবর্তে দিন দিনই বাড়ছে। এখানকার বাসিন্দারা জানিয়েছেন, খুব সকালে গ্যাস এলেও তা চলে যায় রান্নার সময় শুরু হওয়ার আগেই। দুপুর গড়িয়ে বিকেল হলেও গ্যাসের চাপ তেমন থাকে না বললেই চলে। এলাকাবাসী বলছেন, শুক্র শনিবার বন্ধের দিনও গ্যাস থাকে না। এতে ঠিকমতো রান্নাবান্না করতে না পারায় নানা রকম পারিবারিক অসুবিধায় পড়ছেন গৃহিণীরা। ভোর 6টায় যায়, তারপরে 3টে আসে, তারপরেও গ্যাসের তাপ কম অনেক। আর শুক্র শনিবারে অনেক টোটালি গ্যাস পাওয়া যায় না। বাচ্চাদের ঠিকমতো টিফিন দিতে পারি না, দেরি হয়ে যায়, অফিসে নাস্তা খেয়ে যেতে পারে না। অনেক সময় আমরা স্কুলে না খেয়ে যেতে হয়। আম্মু গ্যাস থাকে না, রান্না করতে পারে না। একই অবস্থা রাজধানীর অন্য এলাকাগুলোতেও। দিনের বেলা গ্যাস না থাকায় চুলা জলে ঢিমে তালে। এতে রান্নার পাশাপাশি গৃহিণীদের দৈনন্দিন কাজেও নানা অসুবিধা দেখা দিয়েছে বলে অভিযোগ তাদের। আর একটা চুলা একটু গ্যাস থাকে, এটা আমরা রান্না বান্না করতে পারি না, এটাতে আপনারা মুক্তি ফিরে দিন। টিভিতে তো রোজই দেখা যায় এটা সংবাদ, টিভিটা খুললি প্রত্যেকবারই যে চুলা তো কয়টা মেসার কাটি যায় তার ঠিক নেই। কীভাবে আমরা সমাধান পাবো এটার কথা আপনারা দেখেন। এছাড়া মিরপুর, শেওড়াপাড়া সহ রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকটের অভিযোগ করেছেন বাসিন্দারা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। ছাত্রলীগকে টেন্ডার চাঁদাবাজি বন্ধের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কোনো অপরাধে জড়িত থাকার প্রমাণ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারিও দেন মন্ত্রী। অপরাধ দমনে পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশনাও দেন তিনি। ক্লাস ও সিরামিক্স ইনস্টিটিউট শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায়ী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ছাত্রলীগের কর্মকাণ্ডে সরকারকে প্রায় বিব্রত হতে হয়। তাদেরকে চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ অপরাধ কর্মকাণ্ডে না জড়ানোর পরামর্শ দেন আসাদুজ্জামান খান কামাল। কোনো টেন্ডারবাজিতে ছাত্রলীগের ছেলেদের আমি দেখতে চাই না, কোনো দখলবাজিতে আমি ছাত্রলীগের ছেলেরা দেখতে চাই না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। তিনি যেন গর্ব করে বলতে পারেন যে ছাত্রলীগ আগে যা ছিল এখনো সেই পর্যায়ে আসছে, ছাত্রলীগরাই পারবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করতে এবং বদলে দেওয়ার অংশীদার হতে। যারা বিপদগামী হবে তারা আর ছাত্রত্ব থাকবে না, এটাও সুনিশ্চিত। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীরা নিত্য নতুন কৌশলে অপরাধ করছে, তাদের দমন করতে পুলিশকেও আপডেট হতে হবে। পুলিশের সংখ্যা বাড়ছে না, অফিসারদের সংখ্যাও বাড়ছে। আর ক্রাইম, এই মানে যারা ক্রিমিনাল, তাদের পদ্ধতিও বেড়ে যাচ্ছে। তারা সবসময় তাদের মেধা দিয়ে নতুন নতুন পদ্ধতিতে তারা এই ক্রাইমগুলি সংগঠিত হয়। সেই জন্যই আমাদের গাড়ির প্রয়োজন তীব্রতর হয়ে আসছে। পুলিশ সংস্কার যেটা প্রয়োজন হয় সবগুলোই আইনের মাধ্যমে হোক, যেভাবেই হোক সেগুলো হচ্ছে, কোনোটাই বাদ নাই, কোনোটাই থেমে নাই। সেই জন্যই আমরা এগিয়ে যাচ্ছি। জনবল বাড়ানোর পাশাপাশি পুলিশের সংস্কার কাজও এগিয়ে চলছে বলে জানান মন্ত্রী। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত ফি আদায়, ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত টাকা আদায় সহ বিভিন্ন অভিযোগ উঠেছে চট্টগ্রামের বিভিন্ন স্কুলের বিরুদ্ধে। বিভিন্ন বেসরকারি স্কুল, ইংরেজি মাধ্যম স্কুলে ইচ্ছেমতো বেতন সহ আনুষঙ্গিক ফি নিচ্ছে কর্তৃপক্ষ, এমন অভিযোগ অভিভাবকদের। তাই অভিযোগের সত্যতা যাচাইয়ে মাঠে নেমেছে জেলা প্রশাসন। খতিয়ে দেখছে বিভিন্ন স্কুলের ভর্তি বেতন আদায়ের কাগজপত্র। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট। ভর্তি ফি 63,000 টাকা আর মাসিক বেতন মাত্র 19,000। ভর্তি ফি ও মাসিক বেতনের এমন চিত্র চট্টগ্রাম নগরের সার্সেন রোডের ইংরেজি মাধ্যম স্কুল, চিটাগাং গ্রামার স্কুল সিজিএস এর 7ম থেকে 9ম শ্রেণীতে ভর্তিতে। ব্রিটিশ কারিকুলামে পরিচালিত হওয়ায় বেতন ও ভর্তি ফি বেশি দাবি স্কুল কর্তৃপক্ষের। শুধু এই স্কুলটিই নয়, ইচ্ছেমতো ভর্তি ফি, বেতন ও ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রেও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নগরীর বিভিন্ন স্কুলের বিরুদ্ধে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে এক প্রকার জিম্মি হয়ে বাড়তি ফি দিয়ে সন্তানদের এসব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করছেন অভিভাবকরা।
4-5 বছর দিয়ে আসছে, এবছর তার কিছু করতে পারছি না আমরা। ওয়ানে বাচ্চা ভর্তি হয়েছে, 10,000 টাকা ভর্তির ফিস দিছি, 350 টাকা জানুয়ারি মাসের বেতন দিছি, প্রতি বছরই দিয়ে আসতেছি আমরা। অভিভাবকদের এসব অভিযোগের প্রেক্ষিতে নগরীর বিভিন্ন স্কুলে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। তো সরকারের যে নীতি নির্ধারণ করা আছে সেই নীতির সাথে কিন্তু এটা অনেক অংশে সাংঘর্ষিক। তো এই বিষয়গুলো আমরা বোর্ডের কাছে তুলে ধরব। এদিকে শিক্ষা নিয়ে এমন বাণিজ্য বন্ধে সবার আগে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো। অভিভাবকরা আমরা নীতিমালাগুলো জানি না, যেমন 3,000 টাকার অধিক বেতন দেওয়া যায় না, সেটা যদি অভিভাবকরাই জানে তাহলে অবশ্যই ওনারা এটা নিয়ে আলাপ আলোচনা করতেন। শিক্ষা কার্যক্রম পরিচালনায় নানা অনিয়ম বন্ধে নগরীর 5 শিক্ষা থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 5টি তদারকি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। এদিকে ক্লাসে অনুপস্থিত থাকায় সাভারে এক মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করেছেন শিক্ষক। সকালে সাভারের ভাকুরতার মোগরাকান্দা এলাকায় হাফিজুল উলুম কবরস্থান মাদ্রাসায় এ ঘটনা হয়। আহত মোরসালিন মিয়ার স্বজনরা জানিয়েছে সে মাদ্রাসার কিতাব বিভাগে পড়াশোনা করে। শুক্রবার অজ্ঞাত কারণে মাদ্রাসায় যায়নি মোরসালিন। আজ সকালে মোরসালিনকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন শিক্ষক আব্দুল কাশেম। পরে খবর পেয়ে মোরসালিনের স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর গা ঢাকা দিয়েছেন ওই শিক্ষক। ক্রাইস্টচার্চ টেস্ট বোলারদের নৈপুণ্যে বাংলাদেশ দ্বিতীয় দিনে জমিয়ে তুলেছে ক্রাইস্টচার্চ টেস্ট। প্রথম ইনিংসে টাইগারদের 289 রানের জবাবে নিউজিল্যান্ড 7 উইকেটে 260 করে দ্বিতীয় দিন শেষে পিছিয়ে 29 রানে। বৃষ্টির কারণে 71 ওভারে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে সাকিব 9 বলে তুলে নেন 3টি শিকার। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে কিউই ইনিংস ওপেন করতে আসেন জিত রাভাল ও টম ল্যাথাম। এরা 45 রান যোগ করার পর প্রথম আঘাত হানেন রাব্বি। 16 রান করে বোল্ড হয়ে যান রাভাল। অধিনায়ক কেন উইলিয়ামসন এসে 2 রান যোগ করেই রাব্বির দ্বিতীয় শিকার হন। তৃতীয় উইকেটে ল্যাথাম ও রস টেলর 106 রান জুড়ে দেওয়ার পর তাসকিন জুটি ভাঙেন। ল্যাথাম ক্যারিয়ারে দ্বাদশ হাফ সেঞ্চুরি করে আউট হন 68-তে। দলীয় 177 রানে টেলরকে ফেরত পাঠান অফ স্পিনার মিরাজ। 77 করেন 80 টেস্টে 27তম হাফ সেঞ্চুরির দেখা পাওয়া টেলর। পঞ্চম উইকেটে নিকলস ও মিচেল সন্টারের 75 রানের জুটি ভেঙে সাকিব তার 9 বলে ফেরত পাঠান সান্টানার, বিজে ওয়ার্ডিংটন ও কলিন ডি গ্র্যান্ডহোমকে। কিউবেদের 256 রানে সপ্তম উইকেটের পতন ঘটিয়ে দারুণভাবে ম্যাচে থাকে বাংলাদেশ। কিন্তু এরপরই বৃষ্টি এসে 19 ওভার বাকি রেখে খেলা বন্ধ করে দেয় দিনের খেলা। নিকোলস 56 ও টিম সাউদি 4 রান নিয়ে কাল তৃতীয় দিনের লড়াইয়ে নামবেন। ওয়েলিংটনে প্রথম টেস্ট 7 উইকেটে হেরে 2 ম্যাচের সিরিজে পিছিয়ে টাইগাররা। নিচে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন, ফিরে এসে থাকছে। আখেরি মোনাজাতে কাল শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ তীরে অন্যরকম আমেজ। গাইবান্ধার এমপি লিটন হত্যার এখনো কোনো অগ্রগতি নেই জানিয়েছেন আইজিপি। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। ইবাদত বন্দেগি, তাফসির, তাসবিহ, তাহলিল সহ বিভিন্ন বিষয়ের উপর বয়ানে চলছে 52তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন। নানা ভোগান্তি আর শীত উপেক্ষা করে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমায় এক অন্যরকম আমেজ। লাখো মুসল্লি এই মিলন মেলায় বার্ধক্যের কারণে শনিবার ভোরে মারা গেছেন এক মুসল্লি। টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনেও গুরুত্ব দেওয়া হয় তাবলিগ কর্মকাণ্ডের উপর আলোচনার। ফজরের নামাজের পর আহ্বান করেন ভারতের মৌলানা জামশেদ। এত বড় জামাতে শরীক হতে পারাকে সৌভাগ্য মনে করেন মুসল্লিরা। তাই দূর দূরান্ত থেকে অনেকে দুর্ভোগ সয়েও ইজতেমায় যোগ দিতে পেরে সন্তুষ্ট তারা। গুনাহ মাফের জন্য আল্লাহর রাস্তায় আসছি, আমাদের জন্য গুনাহ মাফ হয় এই নিয়তে আসছি। ইজতেমাতে লোকজনদের দেখে নামাজ পড়তেছে, এইভাবে দেখে আমরাও শিখবো। আমরা গরিব মানুষ, আমরা তো হজ করতে পারবো না। আমরা এটা হইলো আমাদের বাংলাদেশের লাই এটা হইলো সবচেয়ে বড় হজ, বুঝছেন? তো আমাদের গরিবের লাই এটাই বড় মূল্যবান। হজে যেতে পারবো না বলে কোনো অর্থ নাই আমার,
এটাই আল্লাহ যেন আমাকে কবুল করে এখানে, এই জন্য আমার আশা। ইজতেমায় অনেকে অসুস্থ হয়ে পড়েন, তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে কিছু প্রতিষ্ঠান। আমার জ্বর, কাশি, মাথা ব্যথা, সর্দি ব্যথা, এই মাজা কোমর ধরছে। ইজতেমায় ছিলাম ঠান্ডা থেকে, এখন আমি নিঃশ্বাস কাটতে পারি না, উঠাতে পারতেছি না। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত রয়েছে 5 স্তরের ব্যবস্থা। আমাদের ফুড প্যাট্রোল রয়েছে, আমাদের সাদা পোশাকের গোয়েন্দা টিম রয়েছে, বিভিন্ন খিত্তাগুলোতে আমাদের সদস্যরা রয়েছে, এছাড়া আমাদের নৌ প্যাট্রোল রয়েছে এবং আমাদের হেলিকপ্টার প্যাট্রোল রয়েছে। ইজতেমার এই পর্বে অংশ নিচ্ছেন 16 জেলার মুসল্লিরা। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রবিবার শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় এবং শেষ পর্ব। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। গাইবান্ধার এমপি লিটন হত্যার এখনো কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন আইজিপি একেএম শহীদুল হক। তবে খুব শিগগিরই এই হত্যাকাণ্ডের জট খুলবে বলেও আশা তার। দুপুরে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এটা একেবারে সম্পূর্ণভাবে ডিরেকশনটা হয়নি আমাদের, তো বেশ কতগুলি লাইনে আমরা আগাচ্ছি। তো আমি আশাবাদী, যেভাবে আমরা আগাচ্ছি আশাবাদী এটা ডিরেকশন হয়ে যাবে। না, ওখানকার জনগণ, তাদের আত্মীয় স্বজন, তাদের যে আশঙ্কা, তাদের যে ধারণা, সে ধারণার মূল্যায়ন করতে হয়। এবং অতীতে যেই জামাত ইসলামের কথা বলেন, তা তো অনেক ঘটনা ঘটিয়েছে। জনগণের মতকে আমরা গুরুত্ব দিচ্ছি, আমরা আগাচ্ছি সেভাবে। এছাড়াও তো অন্য কোনো বিষয়, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা আগাচ্ছি। প্রত্যাশার চেয়েও বেশি সাড়া ফেলে শেষ হলো নেপালে বাংলাদেশি পণ্যের একক মেলা বাংলাদেশ এক্সপো। নেপালে বিভিন্ন পণ্যের ব্যাপক চাহিদা থাকায় স্থানীয় ব্যবসায়ীরাও চুক্তিবদ্ধ হয়েছেন দেশের কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে। আন্তর্জাতিক এই মেলার মিডিয়া পার্টনার বাংলা ভিশন। আমানুল্লাহ ওয়ালসের তোলা ছবিতে নেপাল থেকে আরও জানাচ্ছেন মিজানুর রহমান সবুজ। মেলার শেষ দিনও নেপালের রাজধানী কাঠমান্ডু শহরের ভ্রিকুটি মণ্ডপ ছিল ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়ে সরগরম। সরকারি ছুটির দিন হওয়ায় সকাল থেকেই উপস্থিতি বাড়তে থাকে নেপালের বিভিন্ন বয়সী মানুষের। বাংলাদেশের মানসম্মত নানা পণ্য কিনতে যেন হুমড়ি খেয়ে পড়েন তারা। যখন আপনারা রপ্তানি করবেন তখন যেন অবশ্যই সেটা রপ্তানিযোগ্য পণ্যই হয় এবং কোয়ালিটির দিকে বেশ খেয়াল রাখতে হবে। কারণটা হচ্ছে সেখানে আমাদের দেশের একটা রেসপেক্ট জড়িত আছে। কোয়ালিটিজ অফ ক্লোথস আর देयर, দেন ইটস নট টু এক্সপেন্সিভ, ইটস নাইস। বাংলাদেশি প্রোডাক্টের প্রতি নেপালের জনগণের আগ্রহ অনেক বেড়ে গেছে। নেপালি ব্যবসায়ীরাও আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের পণ্য বাজারজাতকরণে। গুণগত মানের দিকেই আমাদেরকে খেয়াল দিতে হবে, তারপরে এটা পরিধি আরো বাড়াইতে হবে, তাহলে আমার মনে হয় যে উই আর গোইং টু বি সাকসেসফুল। ইন্ডিয়ার উপর দিয়ে আসে, তা আমাদের গভর্নমেন্ট, ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে আলাপ করে যেন কোনো মাল আনতে, বিশেষ করে গার্মেন্টস এবং আদার্স যে আইটেমগুলো আছে যেগুলো বেশি এখানে চলে, সেই ব্যাপারে যেন গভর্নমেন্টের সহযোগিতা আমরা চাই। 5 দিনব্যাপী এই মেলার আয়োজক ছিল নেপালে বাংলাদেশের দূতাবাস আর সার্বিক ব্যবস্থাপনায় বেসরকারি প্রতিষ্ঠান ইউটার্ন। আমি শেষ দিনে সমস্ত অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষভাবে ধন্যবাদ জানাই বাংলাদেশের দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত এবং দূতাবাসের অন্যান্য সকল কর্মকর্তাগণকে। আমি ধন্যবাদ জানাই ইউটার্নের সঙ্গে সম্পর্কিত সকলকে। ব্যবসায়ীরা বলছেন যোগাযোগ ব্যবস্থা সহজ করা গেলে নেপালের বাজারে সহজেই ঠাঁই করে নিতে পারবে বাংলাদেশের তৈরি সব পণ্য। নেপালের বাজারে ব্যাপক সাড়া ফেলে শেষ হলো নেপালে বাংলাদেশি পণ্যের একক মেলা বাংলাদেশ এক্সপো 2017। এই প্রদর্শনীর মাধ্যমে নেপালের বাজারে বাংলাদেশের পণ্য সম্প্রসারণে বেশ ভূমিকা রাখবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তাই শুধু নেপালে নয়, বিশ্বের অন্যান্য দেশে এমন মেলা আয়োজনের পরামর্শ তাদের। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, কাঠমান্ডু, নেপাল। আবার নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতির সঙ্গে থাকুন, ফিরে এসে থাকছে। শপথ নিয়ে নির্বাহী আদেশের স্বাস্থ্যনীতি ওবামা কেয়ারের উপর ছুরি চালালেন নয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। নারী ফুটবলের সাফল্যেই বাংলাদেশ ফুটবলের সম্মান টিকে থাকলেও এশিয়ান কাপে তাদেরই খেলা হলো না বাফুফের অবজ্ঞা ও উদাসীনতায়। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
দায়িত্ব নিয়ে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে বহুল আলোচিত সমালোচিত স্বাস্থ্যনীতি ওবামা কেয়ার বিলুপ্তির প্রাথমিক ধাপে সই করলেন যুক্তরাষ্ট্রের নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে আনুষ্ঠানিক শপথ নেওয়ার পর সব ক্ষেত্রে মার্কিন জনগণকে অগ্রাধিকার দিয়ে নীতি নির্ধারণের বার্তা দেন তিনি। প্রত্যয় ব্যক্ত করলেন ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই ও বিশ্বের বুক থেকে সমূলে উচ্ছেদের। এদিকে ট্রাম্পের শপথ ঘিরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল। পুলিশের বাধায় সংঘর্ষে জড়িয়েছেন বিক্ষোভকারীরা। আটক হয়েছে 2 শতাধিক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গণবিক্ষোভ আর বয়কটের মধ্যে ৪৫তম মার্কিন প্রেসিডেন্টের শপথ নিয়ে বিরল ইতিহাসের জন্ম দিলেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। শপথ পরবর্তী ভাষণেও ইসলামী জঙ্গিবাদ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বুক থেকে সমূলে উৎপাটনে শক্ত লড়াইয়ের বার্তা দিয়েছেন তিনি। ইসলামী জঙ্গিবাদ মোকাবেলায় পুরনো সামরিক জোটকে শক্তিশালী করার পাশাপাশি নতুন জোট গঠন এবং বিশ্বের সভ্য সমাজের মধ্যে একতা গড়ে তুলব আমরা। এতে ইসলামী জঙ্গিবাদ বিশ্বের বুক থেকে সমূলে উৎপাটন সম্ভব হবে। এছাড়া কর্মসংস্থান, ব্যবসা, অভিবাসন, পররাষ্ট্রনীতি সহ সব ক্ষেত্রে মার্কিনীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। শপথের পর নানা আনুষ্ঠানিকতা শেষে হোয়াইট হাউসের ওভাল অফিসে পা পড়ে তার। সদ্য বিদায় নেয়া প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনী প্রতিশ্রুতির সফল বাস্তবায়ন, স্বাস্থ্যনীতি, ওবামা কেয়ার বিলুপ্তির প্রাথমিক ধাপে সই করে নির্বাহী ক্ষমতার প্রয়োগ করেন। ক্যাপিটল হিলে যখন শপথের আনুষ্ঠানিকতায় ব্যস্ত সবাই, তখন কিছু দূরেই বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ আর সংঘর্ষে উত্তাল হয় রাজপথ। ব্যতিক্রম ছিল না যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যগুলো। ক্ষোভের আগুনে পুড়েছে বিলাসবহুল গাড়ি ও আশপাশের স্থাপনা। বাদ পড়েনি যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকাও। কেবল ওয়াশিংটন ডিসি থেকে আটকের সংখ্যা 200 ছাড়িয়েছে। বিক্ষোভ দমন করতে গিয়ে আহত হয়েছেন একাধিক পুলিশ সদস্য। জনগণের প্রতিবাদ করার অধিকারকে আমরা সম্মান করি, তবে তা হতে হবে শান্তিপূর্ণ পন্থায়। দয়া করে শহরটি ধ্বংস করবেন না। এদিকে শপথের পরপরই শেষবারের মতো ক্যাপিটল হিল ছাড়েন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বিদায় জানান নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবকাশ যাপনের জন্য সপরিবারে ক্যালিফোর্নিয়া যাওয়ার পথে মেরিল্যান্ডের সামরিক বিমান ঘাঁটিতে যাত্রাবিরতি করেন ওবামা। দেন সংক্ষিপ্ত বক্তব্য। জনগণের সামর্থ্যে আস্থা রেখে আগামী প্রজন্মের জন্য সুন্দর নিরাপদ ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে যাত্রা শুরু করেছিলাম। ধীরে ধীরে আপনারা এই লক্ষ্য অর্জনের যাত্রায় সামিল হয়েছেন। আগেও বলেছিলাম, এটি কোনো অন্ধ আশাবাদ নয়, এটি যে কোনো সংকট এড়িয়ে যাওয়ার প্রবণতা দূর করে দেবে, দুর্যোগের সময়ও মনে বল রেখে তা মোকাবেলার শক্তি যোগাবে। নয়া রাষ্ট্রনায়ক ট্রাম্পকে নিয়ে মার্কিনীরা সহ অন্যান্য দেশ অস্বস্তিতে থাকলেও স্বস্তির রেশ আর খুশি বয়ে গেছে রাশিয়াতে। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের ক্ষণকে বিভিন্ন ক্লাবে আমোদ ফুর্তির মাধ্যমে উদযাপন করেছেন কেউ কেউ। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় নিউজ টপ 10 রয়েছে, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণফোন বাংলা লিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।